হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত এমসিকিউগুলো এসেছিল তার পার্ট নাম্বার 24 আজ আমরা দেখে নেব, যা 26 নভেম্বর 2021-এর শিফট 3-তে এসে। চলো শুরু করা যাক। দই এবং ভিনিগারের টক স্বাদ কারণ তাতে ড্যাশ আছে: রাসায়নিক, অ্যাসিড, প্রোটিন না ইস্ট। দই এবং ভিনিগারের স্বাদ টক হওয়ার কারণ হলো তাতে অ্যাসিড থাকে। অপশন বি। দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড এবং ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন: নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতে রকেট প্রযুক্তির অগ্রদূত বলে কৃতিত্ব দেওয়া হয়? লর্ড কর্নওয়ালিস, বাবর, আকবর টু না টিপু সুলতান? ভারতে রকেট প্রযুক্তির অগ্রদূত হলেন টিপু সুলতান। অপশন ডি। টিপু সুলতান প্রথম ভারতীয় শাসক যিনি যুদ্ধের সময় রকেট ব্যবহার করেছিলেন। তিনি ছিলেন দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের মুসলিম শাসক। 18 শতকে নির্মিত মাইসোরিয়ান রকেটগুলি ছিল যুদ্ধে ব্যবহৃত প্রথম লোহাযুক্ত রকেট। টিপুর সৈন্যদলে 5,000-এর বেশি প্রশিক্ষিত লোক ছিল, যারা দূরত্ব এবং লক্ষ্য আকারের উপর ভিত্তি করে রকেটের উচ্চতা সামঞ্জস্য করতে পারত। পরের প্রশ্ন: নিচের কোনটি উপদ্বীপ ভারতের বৃহত্তম পশ্চিম প্রবাহিত নদী? কৃষ্ণা, কাবেরী, নর্মদা না গোদাবরী? এখানে যে 4টি নদী দেওয়া রয়েছে তাদের মধ্যে একমাত্র নর্মদাই হলো পশ্চিম বাহিনী নদী। অপশন সি। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এই 3টি নদী পূর্ব বাহিনী এবং এই 3টি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং নর্মদা নদী আরব সাগরে পতিত হয়েছে। কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে মহাবালেশ্বরে, পতিত হয়েছে বঙ্গোপসাগরে, এর দৈর্ঘ্য 1400 কিলোমিটার। কাবেরী নদীর উৎপত্তি হয়েছে ব্রহ্মগিরি রেঞ্জের তালকাবেরী থেকে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে, এর দৈর্ঘ্য 765 কিলোমিটার। নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অমরকন্টক থেকে, পতিত হয়েছে এটি আরব সাগরে, এর দৈর্ঘ্য হল 1312 কিলোমিটার। গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে ত্রিম্বকেশ্বর থেকে, পতিত হয়েছে বঙ্গোপসাগরে, এর দৈর্ঘ্য হল 1465 কিলোমিটার। মহানদীর উৎপত্তি হয়েছে ছত্তিশগড় মালভূমি থেকে এবং এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে এবং এর দৈর্ঘ্য হল 858 কিলোমিটার। এছাড়া আরও একটি নদী রয়েছে তাপি নদী। এই নদীটিও পশ্চিম বাহিনী নদী, যা আরব সাগরে পতিত হয়েছে। এই কয়েকটি হল উপদ্বীপ ভারতের বৃহত্তম নদীসমূহ। পরের প্রশ্ন: কে এই অঞ্চলের সংস্কৃতি, পর্যটন এবং ঐতিহ্য প্রদর্শনের জন্য ডেস্টিনেশন নর্থ ইস্ট 2020-র উদ্বোধন করেছিলেন? কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? ডেস্টিনেশন নর্থ ইস্ট 2020-র উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপশন ডি। পরের প্রশ্ন: ভারতের বিখ্যাত ঐতিহ্যবাহী উৎসব ছট পূজা নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? চাঁদ, ভগবান ব্রহ্মা, সূর্য না ভগবান শিব? ছট পূজা বিহারে খুবই জনপ্রিয় এবং এটি ভগবান সূর্যকে উৎসর্গ করা হয়। অপশন সি। পরের প্রশ্ন: নিচের মধ্যে কে 2020 সালের নৃত্য মেন্স এটিপি ট্যুর ফাইনাল জিতেছে? ডমিনিক থিয়েম, নোভাক জকোভিচ, ড্যানিয়েল মেদভেদেভ না আন্দ্রে রুবলেভ? 2020 সালের এটিপি ট্যুর ফাইনাল জিতেছিলেন ড্যানিয়েল মেদভেদেভ। অপশন সি। 2023 সালের এটিপি ট্যুর ফাইনাল জিতেছে সিঙ্গেলসে নোভাক জকোভিচ এবং ডাবলসে রাজীব রাম এবং জো স্যালসিবাই। এই খেলাটি হয়েছে ইটালিতে। পরের প্রশ্ন: কোন সংশোধনী 2006 সালে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য 27% সংরক্ষণকে সক্ষম করেছিল? 93তম, 77তম, 86তম না 92তম? 2006 সালে পাশ হয়েছিল 93তম সাংবিধানিক সংশোধন আইন। অপশন এ। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওবিসিদের জন্য 27% সংরক্ষণ সক্ষম করা হয়। পরের প্রশ্ন: 2020 সালের নভেম্বরে কোন রাজ্যে বন শহীদদের স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছিল? কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র না অন্ধ্রপ্রদেশ? 2020 নভেম্বরে বন শহীদদের উদ্দেশ্যে স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশে। অপশন ডি। অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্রবরাম শহরের নাভারভানামে বন শহীদদের স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে। এটি 22 জন বন শহীদদের স্মরণে নির্মিত হয়েছিল, যারা বন এবং বন্যপ্রাণী রক্ষার জন্য তাদের জীবন দিয়েছেন। ভারতের জাতীয় বন শহীদ দিবস পালিত হয় প্রতি বছর 11ই সেপ্টেম্বর। এটি চালু হয়েছে 2013 সাল থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঘোষণার পরে। পরের প্রশ্ন: নিম্নলিখিত ভারতীয় অভিনেতাদের মধ্যে কাকে ভারতের নির্বাচন কমিশন পাঞ্জাবের রাজ্য আইকন হিসেবে নিযুক্ত করেছেন? অমিতাভ বচ্চন, সোনু সুদ, সালমান খান না অক্ষয় কুমার? 2020 সালে নির্বাচন কমিশন পাঞ্জাবের রাজ্য আইকন হিসেবে নিযুক্ত করেছিলেন সোনু সুদকে। অপশন বি। এই বছর অর্থাৎ 2023 সালে যে 5টি রাজ্যে ভোট হয়ে গেল, সেখানে আইকন ছিলেন
অভিনেতা রাজকুমার রাও। এছাড়াও তিনি 2024 সালের জেনারেল ইলেকশনের জন্য আইকন হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে জন্মের সময় আয়ু সবচেয়ে বেশি? এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসে। নিচের কোন রাজ্যে জন্মের সময় শিশু মৃত্যুর হার সব থেকে কম? দুটোরই উত্তর হবে কেরালা, অপশন এ। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন AITA ভারতে কবে প্রতিষ্ঠিত হয়? 1912, 1934, 1956 না 1920? অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ভারতে প্রতিষ্ঠা হয়েছিল 1920 সালে, অপশন ডি। এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল লাহোরে। AITA হলো ভারতের টেনিসের নিয়ন্ত্রক সংস্থা। পরের প্রশ্ন, লেসন্স লাইফ টট মি আননোয়িংলি বইটির লেখক কে? শিল্পা শেট্টি, অনুপম খের, টুইঙ্কেল খান্না না জাভেদ আখতার? লেসন্স লাইফ টট মি আননোয়িংলি এটি হলো অনুপম খেরের আত্মজীবনী, অপশন বি। শিল্পা শেট্টির আত্মজীবনীর নাম হলো আনভেইলিং মাই জার্নি। টুইঙ্কেল খান্না এবং জাভেদ আখতার এখনো পর্যন্ত নিজেদের আত্মজীবনী লেখেননি। পরের প্রশ্ন, জিডিপি দুটি ভিন্ন উপায়ে প্রকাশ করা যেতে পারে, নমিনাল জিডিপি এবং ড্যাশ। ডোমেস্টিক জিডিপি, রিয়েল জিডিপি, সিম্বলিক জিডিপি না ক্যালকুলেটেড জিডিপি? জিডিপি প্রকাশের দুটি উপায়, একটি হলো নমিনাল জিডিপি এবং আরেকটি হলো রিয়েল জিডিপি, অপশন বি। নমিনাল জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের মধ্যে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মোট মূল্য। এটি সাধারণত 3 মাস অন্তর বা বার্ষিক হিসেবে প্রকাশ করা হয়। আর রিয়েল জিডিপি হলো নমিনাল জিডিপি থেকে মুদ্রাস্ফীতিকে বাদ দিলে পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি রিয়েল জিডিপি ইকুয়ালস টু নমিনাল জিডিপি মাইনাস মুদ্রাস্ফীতি বা ডেপ্রিসিয়েশন। পরের প্রশ্ন, কোনটি 17 শতকে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত প্রায় 200 বছর ধরে মুঘল সম্রাটদের প্রধান বাসস্থান ছিল? দিল্লির তুগলকাবাদ ফোর্ট, সিরি ফোর্ট, লালকেল্লা না সালিমগড় ফোর্ট? 17 শতকে মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন লালকেল্লা বা রেড ফোর্ট এবং এটি পরবর্তী 200 বছর মুঘল সম্রাটদের প্রধান বাসস্থান ছিল। তুগলকাবাদ ফোর্ট এটি প্রতিষ্ঠা করেছিলেন গিয়াথ আল-দিন তুগলক, যার আরেকটি নাম ছিল গাজী মালিক। এটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি 1321 সালে। সিরি ফোর্ট এটি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খিলজি 1311-তে। লালকেল্লা প্রতিষ্ঠা করেছিলেন শাহজাহান 1648-এ এবং সালিমগড় ফোর্ট এটি প্রতিষ্ঠা করেছিলেন ইসলাম শাহ সুরি 1546 সালে। পরের প্রশ্ন, রানী ভিক্টোরিয়ার ঘোষণায় ঘোষণা করা হয়েছে ড্যাশ থেকে এরপরে ব্রিটিশ রাজার নামে রাষ্ট্রীয় সচিবের মাধ্যমে ভারত শাসন করা হবে? অর্থাৎ কবে থেকে রাষ্ট্রীয় সচিবের মাধ্যমে ব্রিটিশ রাজার নামে ভারত শাসন করা হয়? 27শে অক্টোবর 1858, 1 নভেম্বর 1858, 12ই আগস্ট 1858 না 16ই সেপ্টেম্বর 1860? 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, অর্থাৎ সিপাহী বিদ্রোহ। এরপরে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ভারতকে ব্রিটিশ রাজার নামে চালাতে থাকে এবং এটি চালু হয়েছিল 1 নভেম্বর 1858 থেকে, অপশন বি। পরের প্রশ্ন, কাবেরী কোন নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী? কাবেরী, কৃষ্ণা, মাহি না গোদাবরী? কাবেরী নদী হলো কাবেরীর একটি গুরুত্বপূর্ণ উপনদী, অপশন এ। পরের প্রশ্ন, ধারা 44 ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক আইনের বিধান রয়েছে? অভিন্ন নাগরিক আইন অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এটি আর্টিকেল 44-এ রয়েছে এবং সংবিধানের কোন পার্টে রয়েছে? পার্ট 3, পার্ট 6, পার্ট 4 না পার্ট 2? ধারা 44 রয়েছে পার্ট 4-এ, অপশন সি। পার্ট 4-এ রয়েছে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এখানে আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 বর্ণনা করা রয়েছে, তার মধ্যে আছে আর্টিকেল 44। সারা ভারত জুড়ে সমস্ত নাগরিকদের জন্য একই ধরনের সিভিল ল বা নাগরিক আইন হবে, সে যে ধর্ম, যে জাতি বা যে বর্ণই হোক না কেন। পরের প্রশ্ন, 2020 সালের নভেম্বরে কে রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের প্রথম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হন? সেনাপতি গোপালকৃষ্ণন, TN মনোহরন, রাজীব কুমার না নারায়ণ মূর্তি? 2020 নভেম্বরে রিজার্ভ ব্যাংক প্রথম ইনোভেশন হাবের প্রতিষ্ঠা করে এবং প্রথম চেয়ারপারসন ছিলেন সেনাপতি গোপালকৃষ্ণন, অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোনটি ঠান্ডা রক্তের প্রাণী নয়? খরগোশ, হাঙর, কুমির না ব্যাঙ? ঠান্ডা রক্তের প্রাণী নয় জানতে চেয়েছে, কি হবে এটি? খরগোশ, অপশন এ। খরগোশের রক্ত গরম। বাকি যে তিনটি হাঙর, কুমির এবং ব্যাঙ, এই তিনটি হলো জলচর এবং এদের রক্ত হলো শীতল।
পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে ছোট এবং দীর্ঘতম হাড় যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ, স্টেপস ফিবুলা, টিবিয়া ফিমার, স্টেপস ফিমার, নোক ফাইবুলা। মানবদেহের সবচেয়ে ছোট হাড় হলো স্টেপস এবং দীর্ঘতম হাড় হলো ফিমার, অপশন সি। মানবদেহের কানের মধ্যে তিনটি ক্ষুদ্র হাড় রয়েছে, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এর মধ্যে স্টেপিস হলো ক্ষুদ্রতম এবং দীর্ঘতম হাড় দেখতে পাওয়া যায় মানুষের পায়ে, ফিমার। পরের প্রশ্ন, নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে আইসিসি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 বিজয়ী ছিলেন? মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা না রোহিত শর্মা? 2020-তে আইসিসি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছিলেন রোহিত শর্মা, অপশন ডি। 2022 সালে আইসিসিতে ছেলেদের এবং মেয়েদের বিভাগে কারা ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন দেখে নেওয়া যাক। টেস্টে ছেলেদের বিভাগে ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন বেন স্টোকস, ইনি ইংল্যান্ডের হয়ে খেলেন, এবং মহিলাদের বিভাগে কেউ হননি। একদিনের খেলায় ছেলেদের বিভাগে ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন বাবার আজম, ইনি পাকিস্তানের হয়ে খেলেন, এবং মেয়েদের বিভাগে ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন ন্যাট স্কেভিয়ার, ইনি ইংল্যান্ডের হয়ে খেলেন। টি-20 ইন্টারন্যাশনালে ছেলেদের বিভাগে ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন সূর্যকুমার যাদব এবং মহিলাদের বিভাগে তাহিলা ম্যাকগ্রাথ। ইমার্জিং প্লেয়ার হয়েছেন ম্যাক্রো জ্যানসেন এবং মেয়েদের বিভাগে রেণুকা সিং। ম্যাক্রো জ্যানসেন খেলেন সাউথ আফ্রিকার হয়ে এবং রেণুকা সিং খেলেন ভারতের হয়ে। এবং সারা বছরে ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছিলেন বাবার আজম এবং মহিলাদের বিভাগে ন্যাট স্কেভিয়ার। পরের প্রশ্ন, নিচের কোন হ্রদকে রামসার সাইটে যোগ করা হয়নি? চিল্কা লেক, কিথাম লেক, লোকটাক লেক না ডাল লেক? রামসার সাইটে নেই ডাল লেক, অপশন ডি। ডাল লেক শ্রীনগরে অবস্থিত। লোকটাক হ্রদ এটি মণিপুরে অবস্থিত। কিথাম লেক এটি উত্তরপ্রদেশে অবস্থিত। আর চিল্কা লেক বা চিল্কা হ্রদ এটি উড়িষ্যাতে অবস্থিত। চিল্কা হ্রদকে রামসার সাইটে যোগ করা হয়েছিল 1981-তে, কিথাম হ্রদকে 2020-তে এবং লোকটাক হ্রদকে 1990-এ। পরের প্রশ্ন, সাঁচির বৌদ্ধ বিহারটি মহান স্তূপ নামেও পরিচিত। এটি ভারতের সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে একটি। এটি কোন জেলার সাঁচি শহরে অবস্থিত? জব্বলপুর, রায়সেন, পূর্ণিয়া না পাটনা? সাঁচির বৌদ্ধ বিহার মহান স্তূপ এটি রায়সেন জেলার সাঁচি শহরে অবস্থিত, অপশন বি। পরের প্রশ্ন, নিচের কোন দেশ চন্দ্র কক্ষপথে প্রথম রোবোটিক ডকিং করে? রাশিয়া, চীন, ভারত না জাপান? চন্দ্র কক্ষপথে প্রথম রোবোটিক ডকিং করেছিল চীন, অপশন বি। চীন হলো প্রথম দেশ যারা চন্দ্র কক্ষপথে রোবোটিক ডকিং সঞ্চালন করে। এই মিশনটির নাম ছিল চ্যাং 5। পরের প্রশ্ন, নিচের কোন বইটি বাণভট্টের লেখা? অষ্টাধ্যায়ী, আকবরনামা, হর্ষচরিত না মালবিকাগ্নিমিত্রম? বাণভট্ট লিখেছেন হর্ষচরিত, অপশন সি। এই বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি, আকবরনামা লিখেছেন আবুল ফজল, হর্ষচরিত লিখেছেন বাণভট্ট এবং মালবিকাগ্নিমিত্রম লিখেছেন কালিদাস। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।